নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা মনের মধ্যে বাংলার আরও একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। আজকে আমি খাই খাই বইটা থেকে একটা কবিতা যার নাম আড়ি সেটা নিয়ে এসেছি। আমি জানি আমার ভিডিওগুলো ভীষণই অনিয়মিত হচ্ছে, নানা রকম ঘটনা ঘটছে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে, যে আমি আগের মতো আর প্রতি সপ্তাহে বা প্রতি 2 সপ্তাহে ভিডিও নিয়ে আসতে পারছি না। কিন্তু বাংলা ভাষাটা তো খুব প্রাণের ভাষা, এবং সেটাকে তোমরা জানো যে এই চ্যানেলটা চালু করার উদ্দেশ্যই ছিল তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যারা বাংলায় বড় হচ্ছে না, ভারতবর্ষে অন্য কোথাও অথবা ভারতবর্ষের বাইরে বড় হচ্ছে, সেই সব বাঙালিদের মধ্যে এত ভালো, এত প্রাণের কাছের একটি ভাষা, সেটাকে ছড়িয়ে দিতে চাই আমি। সেই জন্য এই চ্যানেলটা শুরু করেছি। তাই অনেক পরে পরে হলেও কিছু না কিছু ভিডিও নিয়ে আমি আসতে থাকি। আমি আশা করব তোমরাও আমার সঙ্গে এভাবেই থাকবে। কোনো না কোনো সময় ঠিকই এটা আরও অনেক লোক, অনেক মানুষ পড়বে, ছোটরা পড়বে যারা বাংলা ভাষাটাকে স্কুলে শেখার সুযোগ পায় না, তারা বা শুনবে, জানবে, চিনবে। সেই উদ্দেশ্যে এই ভিডিওগুলো করা। রামকৃষ্ণ নরেন্দ্রনাথ তো শেষ হয়েছে আগের ভিডিওতে। আমার ভীষণ প্রাণের প্রিয় একটি গল্প, সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি। কিন্তু অনেক দিন পরে একটা কবিতা নিয়ে আসবো ভাবলাম, পুরনো বই নিয়ে আসবো ভাবলাম। অনেক দিন কবিতা নিয়ে আসা হয়নি তোমাদের কাছে। পুরনো বইগুলো অনেক দিন ধরেই আমি হাত লাগাচ্ছিলাম না। নতুন যে বইগুলো আমার স্কুলের বই আনতে পেরেছিলাম, সেগুলো থেকেই নানা রকম গল্প পড়ছিলাম। কিন্তু অনেক দিন পরে ভাবলাম বইয়ের তাক গোছাতে গিয়ে যে বহুরূপী, খাই খাই, সেরা সন্দেশ, এই বইগুলো অনেক দিন ধরেই অধরা রয়ে গেছে, অনেক দিন ধরেই এক জায়গায় পড়ে আছে। এবার আবার ওদের কাছে ফেরত যাওয়ার পালা। তাই খাই খাই বই, সুকুমার রায়ের খাই খাই বইটা থেকে এই যে একটা ছোট্ট কবিতা আড়ি। সবসময় জানো যে সুকুমার রায়ের বইগুলোতে সুন্দর সুন্দর ছবিও থাকে পাশে, এবং সেটা কবিতার সঙ্গে জুড়ে থাকা কিছু ছবি। সেই কবিতাটা নিয়ে আসলাম। সুকুমার রায় বাংলার বিখ্যাত রায় বংশের একজন মানুষ। তার বাবা উত্তমকিশোর রায়চৌধুরী এবং তার ছেলে সত্যজিৎ রায়, এনারা, এছাড়াও লীলা মজুমদার, সুখলতা রাও, এরা অনেকে, বর্ণলতা রাও, বহু লোক আছে যারা এই ফ্যামিলি থেকে বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে ভীষণভাবে সমৃদ্ধ করেছে। সত্যজিৎ রায় তো লেখা ছাড়াও আমাদের পৃথিবী বিখ্যাত একজন ফিল্ম মেকার বা ছবি নির্মাতা, কিন্তু লেখা হিসেবেও এগুলো ভীষণ প্রাণের প্রিয়। এবং শুধু এক জেনারেশন না, মানে বাবা, ছেলে, তারপর নাতি নাতনি, পরের প্রজন্মের কাছে সুকুমার রায়ের লেখাগুলো ভীষণ প্রিয়। উপেন্দ্র কিশোরের লেখা গুপিবাগা আমাদের চিরকালের একটা শিশু সাহিত্য। তো এই ফ্যামিলির কন্ট্রিবিউশন, এদের বাংলা সাহিত্যকে যেভাবে এনারা সমৃদ্ধ করেছেন সেটা ভীষণভাবে প্রণম্য। তাই তাদেরই আরেকটি বই, খাই খাই কবিতার বই, সেখান থেকে আড়ি কবিতাটা নিয়ে এসেছি। খাই খাই মেন কবিতা এই বইটার প্রধান এবং প্রথম কবিতা, কিন্তু এছাড়াও বহু ছোট কবিতা আছে। এখান থেকে আমি আগেও বেশ কিছু কবিতা তোমাদের কাছে পড়েছি। খাই খাই তো পড়েইছি, খাই খাইটা নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়াও আমার মনে হয় পড়ার মতো পড়া, বা এছাড়া বেশ কিছু সুন্দর কবিতা আছে যেগুলো হয়তো আমি আরও পরবর্তীকালে কোনো না কোনো সময় পড়ব আশা করছি। আপাতত আজকে আমরা আড়ি কবিতাটা নিয়ে আলোচনা করব। আড়ি মানে কি? আমরা বাচ্চারা ছোটোবেলা যখন স্কুলে পড়তাম, কারোর সঙ্গে ঝগড়া হলে বলতাম তোর সঙ্গে আড়ি, মানে তোর সঙ্গে আমি এখন কথা বলবো না। তো এই অবস্থানটা, মানে এই যে কারোর সঙ্গে আমার একটা ঝগড়া চলছে বা ডিসএগ্রিমেন্ট চলছে, কোনো একটা বিষয়ে আমরা মিলতে পারছি না, মত মিলছে না, সেইটাকে আমরা কি বলে পাকাপোক্ত করতাম, তোর সঙ্গে আড়ি। আমার মনে আছে আমরা ছোটোবেলায় দুটো করে আঙ্গুল এরকমভাবে মিলিয়ে দিয়ে বলতাম আড়ি। আর তার উল্টো কি? ভাব, মানে আবার আমরা একভাবে থাকবো, একসাথে থাকবো, বন্ধু হয়ে থাকবো, বুড়ো আঙ্গুল দুটো মিলিয়ে দেওয়া, সেটাকে বলা হলো ভাব। মানে এখন থেকে আবার আমরা বন্ধু, ঝগড়াঝাটি করবো না, একসঙ্গে থাকবো। আর আড়ি মানে কি? আজ থেকে তোর আমার পথ আলাদা, এরকম একটা ব্যাপার। তো এই কবিতার নাম আড়ি। খুব মজার সুন্দর কবিতা। শেষ লাইন দুটো পড়লে আসলে বোঝা যায় খুব মজার সুন্দর কবিতা। প্রথমে ছোট্ট করে আমি কবিতাটা পড়বো। প্রথমে 4টে প্যারাগ্রাফ আছে, 4টে মানে দুটো করে লাইন আছে, 4টে সেরকম প্যারাগ্রাফ। তাতে নানা জুটি যাদের মধ্যে তথাকথিতভাবে ভাব নেই, আড়ি আছে। তো সেটা আমরা পড়ে নিই। প্রথমে আড়ি সুকুমার রায়।
কিসে কিসে ভাব নেই, ভক্ষক ও ভক্ষে, বাঘে ছাগে মিল হলে আর নেই রক্ষে। শেয়ালের সাড়া পেলে কুকুরেরা তৈরি, সাপে আর নেউলে তো চিরকাল বৈরী। আদা আর কাঁচকলা মেলে কোনো দিন সে, কোকিলের ডাক শুনে কাক জলে হিংসে। তেলে দেওয়া বেগুনের ঝগড়াটা দেখনি, ছ্যাঁক ছ্যাঁক রাগ যেন খেতে আসে এখনই। তার চেয়ে বেশি আরই আমি পারি কহিতে, তোমাদের কারো কারো কেতাবের সহিতে। তো প্রথমে আমরা দুটো দুটো করে লাইন পড়ি। কিসে কিসে ভাব নেই, মানে কাদের কাদের মধ্যে বা কোন কোন জিনিসের মধ্যে, কোন কোন প্রাণীর মধ্যে ভাব নেই বা মিল নেই। ভক্ষক ও ভক্ষে, ভক্ষক মানে যে খায়, ভক্ষে মানে যাকে খাওয়া হচ্ছে, মানে খাবারটা আর কি। এখানে ইংলিশে এটা বলে না প্রে এবং প্রিডেটর, সেইটা। তো সেরকম কাদের বলা যায়, যেমন ধরো টিকটিকি আরশোলাকে খায়, অথবা পাখি পোকা খায়, এরকম। তো এখানে কাদের কথা বলেছেন, কোন দুটো জন্তুর কথা বলেছেন? বাঘে ছাগে, ছাগ মানে ছাগল। তো বাঘে এবং ছাগে মিল হলে মানে বন্ধুত্ব হলে আর নেই রক্ষে, মানে ভক্ষক এবং ভক্ষর মধ্যে কি কখনো বন্ধুত্ব হতে পারে? সবসময় একটা চিন্তা থাকবে ছাগলের মনে যে আমাকে কোনো সময় বাঘ খেয়ে নেবে না। তো সেও মিলে বাঘের সঙ্গে মিলে নিশ্চিন্তে কাজ করতে পারবে না, বাঘেরও হয়তো সবসময় মন থাকবে কখন এই ছাগলটাকে পেটে ঢুকিয়ে পেট ভরে খাওয়া যায় আর কি। তো সেই জন্য এরম দুটো জন্তুর মধ্যে বা এরম দুটো পার্টির মধ্যে, এরম দুটো দলের মধ্যে কখনোই মিল হতে পারে না, যাদের মধ্যে একজন সবসময় অন্যজনকে খাবার হিসেবে ব্যবহার করে এসেছে। তাই ভক্ষক এবং ভক্ষে কখনো মিল হলে সেটা খুবই চিন্তার ব্যাপার, তখন রক্ষে থাকবে না, তখন আর উপায় থাকবে না। শেয়ালের সাড়া পেলে কুকুরেরা তৈরি। তো শেয়াল এবং কুকুর এদের মধ্যেও সবসময় লড়াই হয়, দুজনের মধ্যে দেখা হলেই মারপিট মানে ঝগড়া হয়, কামড়াকামড়ি হয়। তো এরাও এমন দুটো প্রাণী যাদের মধ্যে সবসময় আড়ি আছে। আর কাদের মধ্যে আড়ি আছে? দুটো আরও প্রাণীর নাম বলেছেন, সাপে আর নেউলে তো চিরকাল বৈরী। মানে নেউল মানে ইংলিশে মঙ্গুস যেটাকে বলে। তো সেই নেউল যদি সাপকে দেখে সে সাপকে খেয়ে নেয়। তো সেই সাপ আর নেউলের মধ্যেও সবসময় আড়ি থাকে বা তাদের মধ্যেও শত্রুতা থাকে। শেয়াল আর কুকুরের মধ্যে শত্রুতা, সাপ এবং নেউলের মধ্যে শত্রুতা, বাঘ এবং ছাগলের মধ্যে শত্রুতা। মানে এদের মধ্যে এমন অবস্থা যে প্রাণ রক্ষা পাবে না আর কি অন্যজন। মানে বাঘ ছাগলকে খেয়ে নিতে পারে, নেউল সাপকে খেয়ে নিতে পারে, বেজি যেটা বলা হয় বাংলায়। হ্যাঁ, পুরনো কথায় নেউল বলা হতো, আরও বেশি আমি শুনেছি আমার ছোটোবেলায় বেজি, সাপ এবং বেজির লড়াই বা মঙ্কুস যেটা ইংলিশে বলে। শেয়াল এবং কুকুরের মধ্যেও রীতিমতো লড়াই, কামড়াকামড়ি ইত্যাদি হয়। তো এরা হচ্ছে সব যুযুধান দুই পক্ষ, মানে যাদের মধ্যে সবসময় লড়াই হয়, যুদ্ধ হয় এবং একজনের মারা যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়া আরও কি কিছু জিনিস আছে বা আরও কি কোনো প্রাণী আছে? তো এর পরের লাইন দুটোতে কি বলছেন, আদা আর কাঁচকলা মেলে কোনো দিন সে। এবার আমি খুব একটা ভালো রান্না যে পারি তা বলতে পারবো না, কিন্তু ছোটোবেলা থেকে এটা শুনে এসেছি যে কারণ কোনো দুজনের মধ্যে যদি ঝগড়া হয় তখন বলা হয় ওদের মধ্যে আদায় কাঁচকলায় সম্পর্ক, মানে ভীষণ ঝগড়া। হয়তো রান্না করতে গিয়ে যদি কাঁচকলা রান্নায় যদি আদা দেওয়া হয় তখন হয়তো খুব খারাপ হয়, আমি দেখবো সেটা। যদি তোমরা কেউ জানো যে আদা এবং কাঁচকলা একসঙ্গে রান্না করতে গেলে কি অসুবিধা হতে পারে আমাকে জানিও, আমি জানতে চাইবো, আমার জানার সুযোগ হয়নি। কিন্তু আদা এবং কাঁচকলার মধ্যে যেরকম খারাপ সম্পর্ক, কারোর মধ্যে কোনো দুজন মানুষের মধ্যে যদি ভীষণ খারাপ ঝগড়া পূর্ণ একটা সম্পর্ক থাকে তখন তাদের বলা হয় এদের মধ্যে আদায় কাঁচকলায় সম্পর্ক। তো তেমনি আদা আর কাঁচকলা মেলে কোনো দিন সে, কোনো দিন কি আদা আর কাঁচকলা মিলতে পারে, জুড়তে পারে না। এছাড়া আর কি বলছেন, কোকিলের ডাক শুনে কাক জলে হিংসে। কোকিল এবং কাক এই দুই পাখির মধ্যেও সবসময় একটা মানে খুব ঝগড়াপূর্ণ একটা পরিস্থিতি। এদের মধ্যে খাদ্যের সম্পর্ক নেই, মানে কোকিল কাককে খায় না বা কাক কোকিলকে খায় না, কিন্তু সম্পর্কটা বন্ধুত্বের নয়। কেন? এক তো আমরা জানি যে কোকিল কাককে বোকা বানিয়ে তার বাসার মধ্যে ডিম পেড়ে দেয়, বা কাক সেটা বুঝতে না পেয়ে ওর নিজের ডিম এবং কোকিলের ডিম দুটোকেই তা দিয়ে বড় করে, এবং তারপর ডিম ফুটে যখন বাচ্চাগুলো বড় হয় কোকিল তার বাচ্চাকে নিয়ে মানে উড়তে শিখিয়ে পালিয়ে যায় আর কি। তো কাকের এই যে কাককে দিয়ে খাটিয়ে নেওয়া, বোকা বানিয়ে, তো এটা তো কাকের সবসময় চিরকালের রাগ। এছাড়া কি বলছে, কোকিলের ডাক শুনে, কোকিলের গলা খুব মিষ্টি, কোকিলের গান আমরা যার গলা মিষ্টি তার সঙ্গে আমরা কোকিলের তুলনা করি, কোকিলের গলা গানের মতো তার গলা। তো কোকিলের গান খুব মিষ্টি, কোকিলের গলা সুর খুব বা গলার স্বর খুব মানে কানে শ্রুতি মধুর। কাকের উল্টো কি ক্যা ক্যা করে যে ডাকে সেটাকে রীতিমতো মানে খুবই খারাপ বাসে লোকে। ইনফ্যাক্ট কারোর যদি গলা খুব হেরে হয় বা খুব গম্ভীর হয় বা খুব
কর্কশ হয় তখন তাকে বলা হয় তার গলাটা কাকের ডাকের মতো শোনাচ্ছে। মানে কাকের ডাককে বেসিক্যালি খুব খারাপ বলা হয়, আর কোকিলের ডাক ঠিক তার উল্টো, ভীষণ শুনতে ভালো, ভীষণ কানের জন্য আরামদায়ক, মিষ্টি সুমধুর যেটা বলে। তো সেই জন্য কোকিলের ডাক শুনে কাকের মনে হিংসে হয়। কাক জলে হিংসে, হিংসে জ্বলা মানে ভীষণ হিংসে বোধ করা আর কি। হ্যাঁ, ভীষণ হিংসে হওয়া। কেউ তো আর হিংসের জন্য জ্বলে যায় না, কিন্তু এরমভাবে বলা হয় যে কোকিলের ডাক শুনে কাক হিংসে জ্বলে যাচ্ছে। তো কাক এবং কোকিল হচ্ছে আরেকটা দল বা আর দুজন যাদের মধ্যে সবসময় একটা আড়ি থাকে বা সবসময় একটা শত্রুতা থাকে। আরেকটা মানে আর দুটো লাইন বলছেন উদাহরণ হিসাবে, কীরকম, মানে এখন অবধি 3 রকম জন্তু বলেছেন, বাঘ এবং ছাগল, শেয়াল এবং কুকুর, সাপ এবং নেউল। একরকম পাখি বলেছে কোকিল এবং কাক। এছাড়া খাবার বলেছেন আদা এবং কাঁচকলা। আরেকটা গ্রুপ কি বলছে, আরেকটা খাবার বলছে কি, তেলে দেওয়া বেগুনের ঝগড়াটা দেখনি, ছ্যাঁক ছ্যাঁক রাগ যেন খেতে আসে এখনই। তো আমরা যখন বেগুন ভাজি তখন তেলটাকে গরম করে তার মধ্যে যখন বেগুনটা দিই তখন ভীষণ জোরে তেল ছেটে বা খুব ছ্যাঁক ছ্যাঁক করে আওয়াজ হয়। তেল ছেটার বা তেলে গরম তেলে বেগুন ফেললে তার যে আওয়াজটা, সেই ছ্যাঁক ছ্যাঁক আওয়াজটা, চারপাশে তেল ছিটে যাওয়া গরম তেলের মধ্যে, যেন ভীষণ একটা রাগ প্রকাশ করছে বেগুনটা। হ্যাঁ, যে গরম তেল আমাকে দিয়ে দিলে তোমার সাহস কি। তো সেইটাকেও যেন একটা ঝগড়া হিসেবেই বা একটা আড়ি স্টেট হিসেবেই উনি বলছেন যে তেলে দেওয়া বেগুনের ঝগড়াটা দেখনি, মানে বেগুনকে তেলে দিতে গেলে যেন বেগুন ঝগড়া করে ছ্যাঁক ছ্যাঁক করে চিৎকার করে উঠে বলে। আমি হয়তো ওরকমই গলাটা করে দিলাম বলতে গিয়ে তোমাদের, কিন্তু উনিও সেভাবেই বোঝাতে চাইছেন ছ্যাঁক ছ্যাঁক রাগ যেন খেতে আসে এখনই। মানে যে চারপাশে ছ্যাঁক ছ্যাঁক আওয়াজটা হচ্ছে যেন সেটা বেগুনের ঝগড়া করার আওয়াজ, এবং সেই রাগ শুনে তোমার মনে হবে বেগুন এক্ষুনি তোমাকে খেতে আসছে, তোমার সাহস কী করে হলো তুমি আমাকে গরম তেলের মধ্যে ফেললে। ঠিক আছে, তো সেটা আরেকটা দল বা গ্রুপ যাদের মধ্যে ঝগড়া হচ্ছে। 2 রকমের খাবার, 3 রকমের পশু এবং 1 রকমের পাখি, মানে একদল পাখি আর কি, যাদের মধ্যে ঝগড়া। ফাইনালি 2টো লাইন কি বলছেন যেটা বোঝা যায় যে ভীষণ একটা হাসির, আসলে এই যে সব কিছু আড়ির কথাগুলো বলা সবই উনি একটা হাসির উদ্দেশ্যে, আনন্দের উদ্দেশ্যেই লিখেছেন। কাদের সম্বন্ধে লিখেছেন সেটাও এই 2টো লাইনেই বোঝা যাবে। তার চেয়ে বেশি আড়ি আমি পারি কহিতে, তোমাদের কারো কারো কেতাবের সহিতে। তার চেয়ে বেশি আড়ি আমি পারি কহিতে। আমি পারি কহিতে মানে আমি বলতে পারি, কহ মানে টু সে বা টু টক বা বলা আর কি। তো আমি বলতে পারি তাদের এই এতগুলো যে উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম, তার থেকেও বেশি ঝগড়া কাদের মধ্যে সেটা আমি বলতে পারি। তোমাদের কারো কারো মানে সব স্টুডেন্ট না, তোমাদের বলতে এখানে স্টুডেন্টদের যারা স্কুলে যায় পড়াশোনা করে তাদের কথা বলছেন, সবার সঙ্গে নয়, কারো কারো, তোমাদের কারো কারো আরই কার সঙ্গে, কেতাবের সহিতে। কেতাব মানে হচ্ছে বই, হিন্দিতে কিতাব বলা হয়, ফার্সি শব্দ হতে পারে, আমি ঠিক শিওর না, কিন্তু হিন্দিতে কিতাব বলা হয়। বাংলাতেও মাঝে মাঝে পুরোনো দিনের বাংলায় কেতাব, হ্যাঁ, কেতাবি বিদ্যা বলা হতো। কেতাবি বিদ্যা মানে খালি বই পড়া বিদ্যা, সে আসল জীবনটা জানে না বা রিয়েল লাইফ ওয়ার্ল্ড সম্বন্ধে জানে না। তো কেতাব কথাটা খুব চলতো। আর উনি কি বলছেন, তোমাদের কারো কারো কেতাবের সহিতে, সহিতে মানে সঙ্গে, মানে বইয়ের সঙ্গে। এখানে বই বলতে স্কুলের বই, পড়াশোনার বই, এগুলোই উনি বোঝাচ্ছেন। তো বলছেন তোমাদের কারো কারো যেন সেই কেতাবের সঙ্গে ভীষণ ঝগড়া বা ভীষণ আড়ি। তো এখানেই বোঝা যাচ্ছে শেষটা যে উনি খুব মজা করে, আনন্দ করে, একটা খুব লাইট একটা এনভায়রনমেন্ট, লাইট একটা মুড তৈরি করতে চেয়েছেন এই কবিতাটা দিয়ে। আর সাথে সাথে ছাত্রছাত্রীদের মনে করিয়ে দিতে চেয়েছেন যে পড়াশোনা করো, পড়াশোনা ছাড়া জীবনে আর কিছু নেই, হ্যাঁ, তোমাদের বয়সে, তাই সেটা খুব দরকার। কেতাবের সঙ্গে, বই খাতার সঙ্গে, পড়াশোনার সঙ্গে আড়ি করো না, ভাব করে নাও। কারণ সেই আড়িটা যদি হয় তাহলে সেটা সব আড়ির থেকে বড় হয়ে যেতে পারে, কারণ সেটা তোমাদের জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তো এইভাবে উনি কবিতাটা শেষ করছেন। খুব সুন্দর মিষ্টি একটা সহজ কবিতা, হালকা কবিতা, মন ভালো হয়ে যায় এরকম টাইপের একটা কবিতা। আমি বাংলায় শেষ করলাম, এবার আমি ইংলিশটা করব। Hello everyone, hope you all are doing good. I am back with a poem today after the enchanting story of Ramakrishna on Narendranath. I hope you like that amazing story of the meeting between Ramakrishna, Swami Vivekananda and Goddess Ma Kali. It remains one of my most favorite reads till date. I know I am very irregular with my posts and I sincerely apologize for that. Currently there are different engagements going on in my life and that doesn't allow me to regularly keep on posting. But my love for the rich Bengali language and my desire to spread this amazing language of the heart, my heart, amongst the larger groups settled outside India, especially in the children growing outside Bengal, that pushes me to keep
on or keep up with this channel and my videos, however irregular they might be. So they might come at really long intervals, but still they'll keep on coming. I have faith that this effort will resonate someday, somehow, and will encourage more to explore the depths of the Bengali language. I come here today with this poem, Ari, this poem from the book Khai Khai by Sukumar Roy. As I have mentioned a number of times previously, Sukumar Roy was the son of Upendra Kishore Roy and father of Satyajit Roy. All of them and many others from the Ray family have had amazing, or rather extremely positive impact in the field of Bengali literature and culture, enriching it with amazing literary pieces. Satyajit Ray, as you all know, was the world-renowned filmmaker, and while others from the Ray family, they wrote excellent poems, stories and some other forms of prose. All of them were a delight to read and extremely popular with the readers across generations. Khai Khai is one of the many books written by Sukumar Roy, and it has a number of amazing poems. I've read the poem Khai Khai, and I think Porar Moto Pora, that poem from this book earlier with you all. I will today read the short and sweet poem Ari from it. You can see that there are a lot of images around which are about the or rather involved with the poem, main poem. Ari means a state of quarrel or disagreement. So if you have Ari with someone, it means you are in bad terms with that person and usually are not talking to that person. It is commonly used among young children, usually from the school going age. Not the older ones, more of the younger ones. The opposite of Ari is Bhab, which is a state when two parties are on good terms with each other, are talking to each other, play with each other, share good times with each other. And when we were in school, we would depict Ari. When two friends have Ari, they would touch their little fingers, and if there's Bhab, they would touch their thumbs. So that is how we would, just school going simple rituals, but these were like fun memories. Today, we can't expect that in our adult formal world, but those were the times of innocence for us. So Ari and Bhab, and this poem's name is Ari. Here in this poem, Sukumar Roy explains a lot of parties who have Ari amongst themselves, or a state of disagreement amongst themselves. Some of them are really a fun duo. We'll get to know as we go through the poem more. He ends the poem with one fun duo, and it says that this poem is actually targeted towards young children who are students, hence the name. So let us begin. I will read the whole poem once and then we will go line by line. Ari, Sukumar Roy. কিসে কিসে ভাব নেই ভক্ষক ভক্ষে, বাঘে ছাগে মিল হলে আর নেই রক্ষে, শেয়ালের সাড়া পেলে কুকুরেরা তৈরি, সাপে আর নেউলে তো চিরকাল বৈরি, আদা আর কাঁচকলা মেলে কোনো দিন সে, কোকিলের ডাক শুনে কাক চলে হিংসে, তেলে দেওয়া বেগুনের ঝগড়াটা দেখনি, ছ্যাঁক ছ্যাঁক রাগ যেন খেতে আসে এখনই, তার চেয়ে বেশি আরি আমি পারি কহিতে, তোমাদের কারো কারো কেতাবের সহিতে. So we'll go line by line. The first line, kishe kishe bhab nei bhokkhoko bhokkhe. Who all? Kishe kishe means in which, amongst which things, but here it probably could mean living things also. So who all don't have bhab or are not in good terms with each other. The prey, which is bhokkho, and the predator, which is bhokkhok. So bhokkhok, the predator, and the prey, bhokkho. It can never be cordial terms between the prey and the predator. What does line 2 says? Something in relation. Baghe chage mil hole ar nei rokhe. If the tiger, which is bag, and the goat, chag or chagol, which is more commonly said chagol, but to match it with the word two letters bag, and Sukumar Roy says chag or chagol or the goat. So if they unite, mil hole, mil is match or being together. Mil hole means if they get united, there is no saving us. Meaning that if two opposite parties, here the tiger and the goat are referred to as the two opposing parties, one who is the feeder, the bhokkok, which is the tiger, and the other who is the food, the bhokkho or the goat, if they unite, it can never be a nice situation or a cordial situation for not only them, everybody associated or everybody around also. It implies that such a union between these two parties, these kind of two prey and predator parties, it can never bring any good and always will end up creating more and more dangerous situations for everybody, not only the prey and predator, but as I said, anybody else associated or anybody else around, that can be a dangerous situation for them also if the prey and predator unite. Next line, line 3, শিয়ালের সাড়া পেলে কুকুরেরা তৈরি. So whenever the dogs, the kukur,
kukur is dog. Whenever the dogs hear the foxes, sheal. Shara pele is to hear. Shara is to answer, and here shara means the sound. Or if the dogs end up hearing the foxes, the sheal, they are ready. Kukurera toiri. Toiri means to be ready. Now what are they ready for? To pick a fight with the foxes. What else? Like they are, foxes and dogs are again like another pair who are always at loggerheads with each other. So this is another pair who are in the RE state with each other always. Shape ar neule to chirokal boiri. Line 4 says talks about another set of animals. Another set of animals who have RE with each other are the snakes, sharp, and neul or the mongoose. Neul, beji, these are the Bengali words. The English is mongoose. So these are two animals who are always a danger for each other. The mongoose tries to eat the snake. So whenever they meet, they end up having a fight. So they also have a relation of enmity or boiri. Boiri is a quarrelsome relation or the relation between two enemies. So they have enmity or boiri. Boiri is kind of not commonly used these days. It's slightly older times, but it means a state of enmity. So they always have enmity. Chirokal is all the times, always. So they have enmity. So this is another set of animals. Line 5. Ada ar kachkola mele kono din she. Ginger, which is ada, and raw banana, which is kachkola. Can they ever be together? Now this is another pair, and possibly these two foods cannot be cooked together. They don't taste well if they are cooked together. I am not an expert cook, unfortunately, so I can't share further details about this. If any of you know about this thing, this combination of food, and know why they cannot be together, do let me know. I'll be eager to hear them. But I can surely say that I have heard this term multiple times while growing up, that this pair is often described, the Ada and Kachkola is used to describe two people who have a very bad relation, a quarrelsome relation between each other, and they are always fighting. So if we say their relation is like Ada Kachkola, Shomporko is relation. So if we say their, Oder, Shomporko Ada Kachkola, their relation is like ginger and raw banana, it means that they are always fighting. And I have heard this multiple times. I don't know why they are not being cooked together. Maybe they don't go together, these two foods, but I have heard this to describe quarrelsome relation between two parties often. Line 6. Kokiler dak shune kak jole hingshe. When the crow, which is the kak, it hears the kaku or the kokil. Kokil is known to have a sweet tune while calling out. So if someone's voice is considered very sweet, very melodious, they are said to have a kokil's voice or a kakku's voice. So if the crow hears the kakku call out, the crow or the kak, it feels extremely jealous. Jealousy is hingshe. The expression used here literally means that the crow burns in jealousy. Jole hingshe. To jole jawa is to burn, but here it means that the crow is like feeling extreme jealousy, extreme hingshe. He is very jealous of the kokil or the kakku. Why? It can be due to two reasons. Firstly, the crow has a very harsh, rough voice. If someone's voice is very rude, very rough, it's said that you sound like a crow. At least in Bengal, it's used kaker moto gola. Then the crow's voice is compared here. The caw sound of the crow is not at all pleasing to the ears as compared to the sweet tune of the cuckoo. Cuckoo's voice, cuckoo's sound, cuckoo's calling out, it's supposed to be very nice to the ears. Okay, this is one of the reasons. Secondly, the cuckoo always uses the crow to tend to its eggs, since the eggs of these two birds look similar. So the cuckoo lays its eggs in a crow's nest when the crow is not looking, and makes the crow work extra hard while tending to its own eggs as well as those of the cuckoos without even realizing, because they look similar. And when the eggs hatch, the cuckoo guides its offsprings to fly away, leaving the crow without putting in any hard work in their hatching, in making them learn how to fly, etc. It just makes the crow feel like a fool, and of course upset about the whole thing, working extra hard, still being left alone. That makes the crow upset. So this makes it an RE relationship between the crow and the cuckoo. Number 7, line 7. Tele dewa beguner jhograta dekhoni. Haven't you seen? Dekhoni is haven't you seen? Dekha is to see.
Dakhoni is, haven't you seen the quarrel? Jhagra is the quarrel put up by the eggplant being put in the oil. So here when you put in eggplant pieces in hot oil, the reaction that is expressed here, eggplant is begun. And the line, next line says, Chak chak rag jano khete ashe ekhoni. The anger of the brinjal or the eggplant expressed through the chak chak noise. So when eggplant pieces are put into hot oil to be fried, the oil splatters and the noise is like chak 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 chak, that kind of a noise. That splattering noise, it makes you feel that it will come. Who will come? The angry eggplant will come and eat you up. Khete ashe ekhoni. Ekhoni is right now. So as if the angry brinjal is so upset or so angry with you that you have put it in hot oil. Tel is oil. Hot is not mentioned, but it is implied that when you will not put a brinjal in normal oil, you will put it in hot oil to fry it, but that makes the eggplant so angry that it expresses its anger by the chak chak noise, as if it will come and eat you up. Kheye nebe, khete ashe, kheye nebe, ekhoni. Ekhoni is right now. So these two lines describe the difficult job of frying brinjals in hot oil, which is always difficult considering the amount of oil splattered that happens, often creating a chance for the cook to get blisters from the hot oil. Now this specific incident is also similar to a struggle, especially for the cook who has to manage a good dish while maintaining his or her safety. And that is why Sukumar Roy possibly has expressed this case also as another instance of RE state between two parties, the hot oil and the eggplant. So we see that the poet expresses cases of discord amongst different kinds of duos. Sometimes it can be two birds, sometimes it can be two animals. So here three sets of animals are used. Tiger and goat, foxes and dogs, and snake and mongoose. And sometimes it is also present in different kinds of food. So ginger and raw mango, hot oil and eggplant. So these are different kinds of pairs which he has shared. These are all RE state examples which are present in our real day-to-day life, not something unknown or unusual. But it is the special vision of this fantastic poem that Sukumar Roy is that all these different cases have been brought together, sought out together and put together in one single group in this the group of these pair of things or beings who always have RE amongst each other in this fantastic poem. RE. Line 9. Tar cheye beshi RE ami pari kohite. In the final paragraph, the poet says that more than these cases mentioned above, the poet can tell. Kohite is to be able to tell about one more pair who have the strongest RE. Strongest is the most powerful. Beshi is more. So he says that more than the above cases, there's more RE amongst two other pair, and we wonder, when we come across this line, we wonder who is this pair who have stronger animosity than all the strong RE pairs mentioned in the previous lines. And we get the answer in the final lines, and that also makes us realize and enjoy the flavor of fun that the poet has built up through the previous lines in this poem. What is the final line? Tomader karo karo ketaber shahite. That strong RE relationship that exists between some. Karo is some, or keu is some. Karo is some of them, some of you. Tomader is you. Now what does tomader mean here? It refers to the students in this class. How do we understand? He says tomader karo, some of you students have a RE between you and ketab. Ketab is books. It possibly refers to school books or study books, or books for school lessons, study lessons. So you have an RE or animosity or quarrel with school books. So in this final line, the poet expresses in a fun way that this poem is to remind all students who haven't been probably very diligent with their studies, who don't have a bhab with their school books, school lessons, that they better get back to studies and not have RE with them. More than all the above cases, a quarrel with one's school books, one's learning, one's education, that can become the biggest cause of worry for us. That is what the poet is trying to remind the students in a harmless, fun manner through this amazing poem RE. That is where the poem ends, and I hope you all had a good time going through this fun poem by one of the greatest poets from Bengali literature, Sukumar Roy. And as always, I have used the Samsad Students Bengali to English Dictionary for the English part. Do like, share, subscribe, and also comment about anything you want to share or know about, or
you want me to talk about, discuss about, and I will definitely try my best to respond to them. And take care. I will see you all in the next video. আবার দেখা হবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আমার সঙ্গে কিছু কথা বলতে হলে, জানতে হলে, বলতে হলে, শেখাতে হলে প্লিজ কমেন্ট করো। আমি খুব খুশি হব। আমি চেষ্টা করব তাড়াতাড়ি সেটার উত্তর দেওয়ার। সবাই ভালো থেকো। আবার পরে ভিডিও দেখা হবে। টাটা।